টেকনিক্যাল দিক যেটা, সেটা এই যে বাজেটের মধ্যে মানে যদি আমি বলি যে সরকারের হাত ঘরে কি টাকা আসছে, সেইটার উপরেই তো সরকার খরচা করবে। সরকারের অর্থাৎ সরকারের সংসারটা কিভাবে চলছে, এইটা যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে আমি দেখছি সেটা হচ্ছে যে সরকারের ঘরে আসছে হচ্ছে আপনার মানে এই রেভিনিউ রিসিট যাকে বলে। রেভিনিউ রিসিট বলতে বোঝায় যেটা সরকারের ঘরে ট্যাক্স থেকে আসছে, সরকারি ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে জিএসটির যে অংশটা সরকার পায় সেটা, গ্রান্ট ইন এইড, সেন্ট্রাল সেক্টর স্কিম ইত্যাদিগুলো থেকে যেগুলো পাওয়ার কথা, সেই অংশটাকে বলে রেভিনিউ রিসিট। মানে যেটা প্রতি বছর খরচা হতে হতে থাকে এবং সেটা তাদের পাওনা গোছের একটা জিনিস আর কি। সেইটা হচ্ছে 2,87,000 কোটি টাকা। তার পাশাপাশি যেটা আমরা বলি ক্যাপিটাল রিসিট। ক্যাপিটাল রিসিট মানে হচ্ছে যেটাকে আমাকে শোধ দেওয়ার প্রয়োজন থাকে, যেটা ক্যাপিটাল হিসেবে আসে। তার মধ্যে থাকে হচ্ছে লোন, মানে ঋণ। ঋণ দুটো মানে সূত্র থেকে আসে, একটা হচ্ছে মার্কেট লোন, এবং বাজেটে সেটা মার্কেট লোন হিসেবেই লেখা হয়। আরেকটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোন। এই দুটো মিলিয়ে কিন্তু 1 লক্ষ, মানে এই বছরের কথা বলছি, 1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ দুটো মিলিয়ে দেখলে প্রায় দেখা যাচ্ছে মানে 3 লক্ষের উপরে, 3 লক্ষ কোটি টাকার উপরে তাদের উচিত। কিন্তু সরকারের খরচার দিকটা যদি দেখি, সেটা প্রায় 4 লক্ষ কোটি টাকা। এইটা চলছে কিছুটা, কিন্তু সেখানে একটা বড় অংশ চলছে ঋণ নিয়ে। এবং ঋণের অংশটা যদি সিম্পলি আমি যদি দেখি ঋণের অংশটা কতটা, এই বছরের হিসেবে 80,000 কোটি টাকা কিন্তু ঋণ নেওয়া হচ্ছে। শুধু ইন্টারেস্ট পেমেন্ট, যেটা সুদ দিয়ে সরকারকে ফেরত দিতে হচ্ছে, সেটা ইন্টারেস্ট পেমেন্ট এবং লোন রিপেমেন্ট, যাকে আমরা বলি মূলধন এবং সুদ দুটো ফেরত দেওয়ার যে প্রশ্ন থাকে, সেই দুটো মেলালে কিন্তু প্রায় 1 লক্ষ কোটি টাকা। এইটা সরকারের এবং সামগ্রিক যে ঋণ সরকারের রয়েছে, সেই ঋণটা প্রায় 8 লক্ষ কোটি টাকা। যদিও সামগ্রিক ঋণ দেখে খুব বেশি কিছু বোঝা যায় না, আমায় প্রতি বছর কতটা আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মানে সুদ এবং মূলধন ফেরত দিতে, সেইটাই হচ্ছে চিন্তার বিষয়। অর্থাৎ সরকারের যে খরচা এবং সরকারের যে আয়, তার মধ্যে অসঙ্গতিটা বড্ড প্রকট। তবে এটা একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে এইটা শুধু পশ্চিমবঙ্গের মানে আলাদা বিশেষত্ব নয়, ভারতবর্ষের প্রায় সব রাজ্যের এই একই বিশেষত্ব। এবং সত্যি কথা বলতে যদি ভারত সরকারের ঋণের ব্যাপারটাও দেখি, সেটাও কিন্তু একই ধরনের চেহারা। এবং এই 2 সপ্তাহ আগে, বোধহয় 10 দিনও হয়নি, 2 সপ্তাহ কেন, ডাভোসে গীতা গোপীনাথ একটা বক্তৃতা দিয়েছেন। সেখানে উনি বলছেন সারা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেরই প্রধান সমস্যা হচ্ছে তাদের দেশ বেশিরভাগ দেশই ঋণে চলছে, এবং সেটা অল্প স্বল্প ঋণ নয়। এবং সেটা বলছেন যে এই আগামী কয়েক দশকের সব থেকে চিন্তার বিষয়, যদি 10টা চিন্তার বিষয় থাকে, তার মধ্যে একটা চিন্তার বিষয় হচ্ছে এই পৃথিবীর অধিকাংশ দেশ কি করে তার ঋণটা শোধ করবে। তিনি যে এমন একজন ব্যক্তি যিনি IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, চিফ ইকোনমিস্ট ছিলেন, কাজে তার দেওয়া তথ্য, তার দেওয়া কথা মূল্যবান বলেই মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের কাছে এইটা বড় চিন্তার বিষয় যে সরকার জনকল্যাণের দিকে তাকাচ্ছেন, মহিলাদের দিকে তাকাচ্ছেন, এটা যেমন প্রশংসনীয়, এটা যেমন স্বাগত, কিন্তু সংসারের কোন দিকটা ছেড়ে সেটা করছেন এবং কিভাবে করছেন, সেই চিন্তাটা হয়েই যায়। আমি আরেকটা পয়েন্ট তুলে শেষ করব, সেটা হচ্ছে যে সরকারের যদি 100 টাকা খরচা করার থাকে, তাহলে তো প্রায়োরিটি ঠিক করতে হয় যে কোন দিকটাতে আমি খরচা করব। আমরা দেখতে পেলাম যে গত কয়েক বছর ধরে সারা ভারতবর্ষেই আমরা দেখছি, বরং পশ্চিমবঙ্গে আরো বেশি করে দেখছি, যে জনকল্যাণের দিকটাতেই আমরা বেশি পরিমাণে নজর দিচ্ছি, তুলনায় উন্নয়নের দিক যেটা, সেই দিকে নজর আমরা কিন্তু কম দিচ্ছি। কিভাবে? যদি আপনি পরিষ্কার দেখেন যে এই যে ভাতাগুলি আমরা দিচ্ছি এবং এই যে লক্ষ্মীর ভান্ডার জাতীয় জিনিস দিচ্ছি, এই যে বেকার ভাতা দেওয়ার চেষ্টা করছি ইত্যাদি, এগুলোকে জনকল্যাণের মধ্যে পড়ে। কিন্তু উন্নয়নের মধ্যে কি পড়বে? উন্নয়নের মধ্যে পড়বে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যেগুলো আমি মানে পরিকাঠামো উন্নয়নে খরচা করি, সেগুলোর মধ্যে পড়ে। উন্নয়নের মধ্যে পড়ে শিক্ষা, স্কুল শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা। উন্নয়নের মধ্যে পড়ে স্বাস্থ্য,
উন্নয়নের মধ্যে পড়ে পানীয় জল, স্যানিটেশন, উন্নয়নের মধ্যে পড়ে সোশ্যাল ওয়েলফেয়ারের যেগুলো পরিকাঠামোর দিক। আপনি যদি তার বাজেটগুলোকে দেখেন তাহলে দেখবেন সেই বাজেটগুলো কিন্তু স্ট্যাগন্যান্ট মানে অতি সামান্য সামান্য খরচা একটু একটু বাড়ানো হচ্ছে। আমি 2-3টে উদাহরণ দিই। যেমন এডুকেশনে যে বছরটা শেষ হচ্ছে সেই বছরে বরাদ্দ ছিল 50,000 কোটি টাকা। আমি স্কুল এডুকেশনের কথা বলছি। সেইটা কিন্তু আসলে খরচা হয়েছে এখনো পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র 36,000 কোটি টাকা। অর্থাৎ আরো 3 মাসে বড়জোর সেটা 42-43,000 কোটি টাকা খরচা হবে। পরের বছর রাখা হয়েছে 51,000। তার মানে 50,000 ছিল আর 51,000 রাখা হয়েছে। 1,000 কোটি টাকা বেড়েছে। হেলথে, স্বাস্থ্যতে 21,000 কোটি টাকা ছিল, 23,000 কোটি টাকা রাখা হয়েছে। ওয়াটার, স্যানিটেশন ইত্যাদি যে অংশটা সেখানে 48,000 কোটি টাকা ছিল, রাখা হয়েছে 45,000 কোটি টাকা। অর্থাৎ এইগুলো যদি তুলনা করেন দেখবেন যে উন্নয়নের খাতগুলোতে বরাদ্দ সত্যি সত্যি মার্জিনাল, খুব সামান্য সামান্য বরাদ্দ বাড়ছে, কিন্তু জনকল্যাণের খাতগুলোতে বরাদ্দ বিশাল পরিমাণে বাড়ছে, যেটাকে আমরা লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের বেকার ভাতা ইত্যাদিগুলোকে দিয়ে বলছি। এইটার সমস্যাটা হচ্ছে, দুটো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে এটা করতে গেলে মানে উন্নয়ন হলে তবেই সরকারের ঘরে আরো টাকা আসবে। উন্নয়নের যারা সত্যি সত্যি গ্রোথ নিয়ে মাথা ঘামান তারা অনেকেই বলেন যে গ্রোথের প্রয়োজনটা মানে ইকোনমিক গ্রোথ, এর প্রয়োজনটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ হলে সরকারের ঘরে অনেক টাকা আসবে, যেটা দিয়ে সরকার উন্নয়ন করতে পারবে, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে। সেটা প্রয়োজনটা আছে। কিন্তু যদি সরকার শুধুমাত্র জনকল্যাণেই খরচা করে, যেটার সরাসরি উন্নয়নে কন্ট্রিবিউশন খুব কম, সরাসরি বলা যায় না উন্নয়নে কতটা কন্ট্রিবিউট করছে, তার তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, স্যানিটেশন ইত্যাদিগুলোই অত্যন্ত বেশি জরুরি। সেইখানে যদি দেখা যায় যে সেই খাতগুলোতে বরাদ্দ কমছে, তাহলে যে সংকটটা তৈরি হয় সেই সংকটটা কিন্তু দীর্ঘকালীন একটা সংকট তৈরি হয়। সেটা হচ্ছে যে সত্যি সত্যি মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, আর্থিক উন্নয়ন কোনোটাই খুব বেশি এগোবে না। দ্বিতীয় সমস্যাটা যেটা হয় সেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে জনকল্যাণটাও তাহলে শুধুমাত্র ঋণ নিয়ে বারবার করে যেতে হয়, এবং সেটাও বেশি দিন চালানো যায় না, কারণ সেটা বেশি দিন টেনেবল নয়। তারপরে একটা সময়তে মার্কেট থেকে ঋণ পাওয়াও কঠিন হয়ে যায়। রিজার্ভ ব্যাংকও এক ধরনের আটকে দেবে, এক সময়তে আটকে দিয়েছিল, সবার মনে আছে। তারপরে অনেক চেষ্টা করে সেই বাঁধনগুলো খুলেছে। আরেকটা দিক আছে যেটা রাজনৈতিক, সেটা বোধহয় বলা দরকার। সেটা আমি অন্যত্র 1 বছর আগে 1.5 বছর আগে লিখেও ছিলাম একটা জায়গাতে। সেটা হচ্ছে যে এই ধরনের খুচরো জনকল্যাণ, যেটাকে আমি খুচরো জনকল্যাণই বলি, এইগুলো কিন্তু 1-2 বার কাজে দেয় ভোটের রাজনীতিতে, তারপরে আর কিন্তু কাজ দেয় না। এবং এটা কিন্তু আমার মানে খুব স্পষ্ট, আমি অত তথ্য দিয়ে আজকে বলার সুযোগ নেই, কিন্তু যত রকমের তথ্য ভারতবর্ষে আছে তাতে দেখা গেছে যে তুমি প্রথমবার লক্ষ্মীর ভান্ডার দিয়েছো, মানুষ তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। তুমি তারপরে আরেকবারও তার ভাতা বাড়িয়েছো, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে। তারপরে তুমি 3 বছর বাদে ভাতা বাড়ালে মানুষ বলবে হ্যাঁ এটা তো পাওনাই ছিল, এটা নতুন কি আছে। বরং নতুন কি দেবে তুমি বলো দেখি সরকার, নতুন কি দেবে? এই ঘটনা ঘটেছে কেআরএস এর সঙ্গে, মানে তেলেঙ্গানায়। এই ঘটনা ঘটেছে জগন রেড্ডির, যারা বারবার দিয়ে গেছেন কিন্তু তারপরে একসময়তে ভোটের রিটার্ন কিন্তু ডিমিনিশিং রিটার্ন হয়ে গেছে। এই ঘটনা ঘটেছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দিল্লিতে। কাজেই এই সমস্যাটা একদিক থেকে যেমন উন্নয়ন এবং অর্থনৈতিক, অন্য দিকের দিক থেকে এটা রাজনৈতিকও বটে। সেটা এই যে সত্যি সত্যি এই ধরনের জনকল্যাণ, খুচরো জনকল্যাণ উপকার, সেটা মানুষদের উপকার হয়, সাময়িকভাবে নিশ্চিতভাবে উপকার হয়, প্রয়োজনও আছে, কিন্তু সেটা খুব বেশি দিন টেনেবল নয় যদি না উন্নয়নের খাতটাও খুব জোরালোভাবে এগোতে থাকে। সোফিয়া।